বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে আমার বুকেও এমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। কেউ কথা রাখুক বা না রাখুক, কথা রেখেছে আজ সকালে বাংলাদেশ। ঠিক যখন ঘড়িত সময় সকাল 8টা, তখন আজ সকালে বাংলাদেশ নিয়ে হাজির হয়ে গিয়েছে আমি রিশাদ হাসান। যদিও আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, সেই হিসেবে আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা দিয়ে শুরু হলো আজ সকালে বাংলাদেশ। আপনার সকালটাকে আরও সুন্দর হবে, আরও সহজ হবে। শুরুতেই যে কাজটি করব সেটি ইতিহাসের এই দিনে কী ঘটেছিল তাই দেখে নেব। আজ সোমবার 7 সেপ্টেম্বর, 23 ভাদ্র 1427, 8 মহরম 1442 হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 249তম আর অধিবর্ষে 250তম দিন। 1812 খ্রিস্টাব্দের এই দিনে নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বড়দিনের যুদ্ধে রুশদের পরাজিত করে। 1822 সালের এই দিনে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1860 সালে লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলিগান ডুবে 400 যাত্রীর প্রাণহানি ঘটে। 1533 খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ জন্মগ্রহণ করেন। ঔপন্যাসিক অশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয় 1920 সালের এই দিনে। 1934 সালে জন্মগ্রহণ করেন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। 1966 সালের এই দিনে বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষের মৃত্যু হয়। জায়ারের এক নায়ক মোবুতু সেসে সেকো মৃত্যুবরণ করেন 1997 সালের এই দিনে। 2010 সালে মারা যান আমেরিকান লেখক বারবারা হল্যান্ড। দেখে নিলাম কি ঘটেছিল ইতিহাসের এই দিনে। নানা ঘটনা, নানান কিছু সবকিছু মিলে একটা চমৎকার সামান্য একটু জানার পরিধি বাড়লো। সেই সাথে আরেকটা জিনিস বাড়ানো খুব বেশি প্রয়োজন, সেটি হলো নিজের ভেতরকার রোগ প্রতিরোধ ক্ষমতা, নিজের শারীরিক কর্মদক্ষতা এবং একই সঙ্গে মানসিক প্রশান্তি, যার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হলো যোগা। চলে যাচ্ছে আমাদের নিয়মিত শো যোগাতে। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন মিঠু অ্যাডভোকেট, আছেন সুতপা। আমরা গত পর্বে কিছু আসন অনুশীলন করেছি, আজকে আমরা আসন অনুশীলন করব, সেই সঙ্গে প্রাণায়ামও অনুশীলন করব। যোগার আসন আমরা আগেই বলেছি যে সহজভাবে স্থির হয়ে প্রশান্ত চিত্তে আসনগুলোকে করা প্রয়োজন, তাহলেই আপনি আসন থেকে বেশি উপকার পাবেন। তো আসন আমাদের শরীরটাকে পরবর্তী ধাপে উন্নীত হওয়ার জন্য সহযোগিতা করে। অর্থাৎ আপনি যখন আসন করবেন আপনার বডিটা ফিক্সড হবে। ফিক্সড বলতে শরীরটাকে সাধনার উপযোগী করে আপনি তৈরি করতে পারবেন। আপনি শরীর যদি সুস্থ না রাখেন তাহলে নামাজ বলেন, ইবাদত বলেন, বন্দেগী বলেন, যে কোনো কাজ বলেন, কোনো কিছু আপনি করতে পারবেন না। এ কারণে শারীরিক সুস্থতাটা হচ্ছে আগে। যত আপনি এই শারীরিক সুস্থতাকে নিশ্চিত করতে পারবেন তত আপনার জীবন সুন্দর হবে, সাবলীল হবে। এই জীবনটাকে সুন্দর সাবলীল করার জন্যই হচ্ছে যোগার আসন। আজকে আমরা একটা চমৎকার আসন করব, মজার আসন, প্রজাপতি আসন, থিতলি আসন। সংস্কৃত থিতলি মানে হচ্ছে প্রজাপতি, বাটারফ্লাই। এটা বাটারফ্লাই যেরকম করে উঠতে থাকে, আমরাও সেই রকম করে উঠতে থাকব। চমৎকার একটা রিদম সৃষ্টি হবে, দেখতে ভালো লাগবে, সেই সঙ্গে শরীরের উপকার হবে, বডিটা ফ্লেক্সিবল হবে। তিতলি আসলের অনেক উপকার রয়েছে, আমরা উপকারগুলো নিয়ে পরে আলোচনা করব। আমরা ধীরে ধীরে আসনে প্রবেশ করি। আজকের আসন হচ্ছে তিতলি আসন, বাটারফ্লাই পোশ্চার। এবং এই বাটারফ্লাই পোশ্চার ইন্ডিয়া এবং পাশ্চাত্যেও খুব জনপ্রিয়তা অর্জন করেছে। কেন? কারণ এটা আমাদের মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটির
বিশেষ করে নিচের দিককার ফ্লেক্সিবিলিটি, তারপরে পায়ের ফ্লেক্সিবিলিটি অর্জন করতে অনেক সহযোগিতা করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আসন, তিতলি আসন। তিতলি আসন, এই আসনটা করার আগে আমাদেরকে কিছু বেইজ আসন, এই বেইজ আসনে আমাদেরকে যেতে হবে। প্রথমে আমরা সেই বেইজ আসনটা করব। সেই বেইজ আসন হচ্ছে আমাদের দণ্ডাসন। আমরা প্রথমে দণ্ডাসনে যাব। আমরা আস্তে আস্তে একটু দণ্ডাসনে যাই। আমরা এই মুখ করে হয়ে একটু যাই, এই মুখ করে করে, হ্যাঁ, পরে ওই দিকে যাব। গুড। এটার নাম হচ্ছে দণ্ডাসন। দণ্ডাসন হচ্ছে দণ্ডের, দণ্ড মানে হচ্ছে সংস্কৃত দণ্ড মানে হচ্ছে শাস্তি, আরেকটা হচ্ছে লাঠি। তো যে আসন অনুশীলন করলে দেহের আকৃতি লাঠি নিয়ে ধারণ করে, সেটা হচ্ছে দণ্ডাসন। ইফ ইউ লুক অ্যাট হিম, আপনার কোমর থেকে উপরের অংশ দেখবেন যে এটা লাঠি নিয়ে, আবার কোমর থেকে এই পায়ের এই অংশ পর্যন্ত হচ্ছে এটা আরেকটা লাঠি। তো উপর দিকেও লাঠি, নিচের দিকেও লাঠি। তো এই আসন করলে অনেক উপকার আছে, এটা নিয়ে আমরা পরে সময় সুযোগ আলোচনা করব। প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম। তিতলি আসন করার আগে আমাদেরকে দণ্ডাসনে বসতে হবে। তারপরে দুই হাঁটুটাকে আমরা ভাঁজ করে সামনে নিয়ে আসব। দুই পাটাকে আমরা একসঙ্গে ভাঁজ করে নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ। এবার দুই পায়ের পাতাটাকে এক করে ফেলি। যতটুকু আমরা আমাদের পা দুটোকে জড়ো করে রাখার পরে যতটুকু আমরা ভেতরের দিকে নিয়ে আসতে পারি ততটুকু আমরা করব। এরপরে আমরা আমাদের পায়ের যে হাঁটু দুটো আছে, এই হাঁটু দুটোকে বাটারফ্লাই, প্রজাপতি যেরকম করে উঠতে থাকে সেই রকম করে এটাকে উড়ানোর চেষ্টা করব, এই স্টাইলে। তো আমরা একটু প্রজাপতি স্টাইলে একটু উড়াউড়ি করি। এবার আমরা এটাকে মানে সামনের দিকে এটাকে অনুশীলন করব। প্রিয় দর্শক, আমরা সাইড দিয়ে দেখলাম, এবার আমরা এটাকে সামনের দিকে দেখব। আমরা একটু সামনের দিকে যাই। প্রথমে দণ্ডাসন, মেরুদণ্ড স্ট্রেইট, মেরুদণ্ড সোজা থাকবে। হ্যাঁ, গুড, চমৎকার। এবার পা দুটোকে আমরা মানে ভাঁজ করে আস্তে আস্তে সামনের দিয়ে পেছনের দিকে নিয়ে আসবো, অর্থাৎ দেহের দিকে। এবার পায়ের পাতাটুকু আমরা এক করব। এবার আস্তে আস্তে এটাকে টেনে ভেতরের দিকে নিয়ে আসবো। এরপরে এটার গতিটা হবে, প্রথম দিকে আপনি অভ্যস্ত হওয়ার জন্য একটু স্লো মোশনে করবেন, পরবর্তীতে চাইলে এটাকে আপনি আরো দ্রুত করতে পারবেন। তাহলে আমরা দেখি একটু তিতলি আসন। স্টার্ট। হ্যাঁ, প্রজাপতি উঠছে 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 উঠছে। আপনি খেয়াল করে দেখবেন যে এই রিজিয়নগুলোতে চাপ পড়ছে। হ্যাঁ, এই রিজিয়নগুলোতে চাপ পড়ছে, এই অংশগুলোর ফ্লেক্সিবিলিটি বাড়ছে। গুড, একটু থামেন। প্রজাপতি আসন, বাটারফ্লাই পশ্চার। প্রজাপতি আসন, এই আসনটা আমরা কেন করব? এটা হচ্ছে এমন একটা আসন যে আসনটা আমাদের পদ্মাসন, আমরা এর আগে পদ্মাসন দেখেছি, যে পদ্মাসনটাকে অনুশীলন করাটা সহজ করে তোলে। কারণ পদ্মাসন করতে গেলেই আপনার পায়ের এই হাঁটুর এই অংশগুলোর ফ্লেক্সিবিলিটিটা প্রয়োজন। ফ্লেক্সিবিলিটি যদি না থাকে আপনি পাটাকে উপরে তুলতে পারবেন না। তো যখনই আমরা এই আসনটাকে, তিতলি আসনটাকে অনুশীলন করি, তখন পদ্মাসনটা সহজ হয়। কেন? কারণ এইখানকার যে টেন্ডন, রগ, ভেইন, আর্টারি বা জয়েন্ট আছে, সেই জয়েন্টগুলো আস্তে আস্তে ফ্রি হওয়া শুরু করে। এটা যখন ফ্রি হয় তখন আপনি পদ্মাসন অনুশীলন করতে পারবেন। এবং পদ্মাসন অনুশীলন হচ্ছে যোগার ক্ষেত্রে একটা বেসিক পশ্চার, একটা মৌলিক আসন। কারণ এই আসনেই বসেই আমরা প্রাণায়াম করি এবং নানান ধরনের অন্যান্য যৌগিক আসনগুলো আমরা চর্চা করি। তো এই কারণেই আমরা এই প্রজাপতি আসনের জন্য, প্রজাপতি আসন যখন আমরা করি তখন আমাদের পদ্মাসনটা সহজ হয়ে যায়। তো আমরা আরো একটু দেখি, আরেকবার একটু স্পেসটা বাড়াবেন, গতিটা একটু বাড়াবেন, আগের চেয়ে একটু গতি বাড়ান। হ্যাঁ, উঠছে নামছে, উঠছে নামছে, লাইক এ বাটারফ্লাই। হ্যাঁ, গুড। এবার একটু থামেন। আর কি উপকার হয় এই তিতলি আসন, বাটারফ্লাই পশ্চার? এটা আমাদের যে জননেন্দ্রিয় আছে, এই জননেন্দ্রিয়ের উপকার হয়। নারী পুরুষ নির্বিশেষে সবার জননেন্দ্রিয়টাকে আমরা সুস্থ রাখতে পারি। স্নায়বিক সমস্যাও, বিশেষ করে পায়ের নিচের যে স্নায়ুগুলো আছে সেই স্নায়ুগুলোকে ওটা খুব চমৎকারভাবে সুস্থ রাখে। তারপরে অনেকের হাঁটুতে ব্যথা থাকে, পেইন থাকে, এই ব্যথা দূর করার ক্ষেত্রেও আমরা এই আসনটাকে কাজে লাগাতে পারি।
অনেকের বাত, আর্থ্রাইটিস, হ্যাঁ, পায়ে ইউরিক অ্যাসিড জমে থাকে, সেটা গোড়ালিতে হোক হাঁটুতে হোক ইউরিক অ্যাসিড জমে থাকে। এই ইউরিক অ্যাসিডগুলো মুক্ত করার জন্য বা এটার ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য, হাঁটু, গোড়ালি, পা এগুলোর ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য এই আসন চমৎকার সহযোগিতা করে। বিশেষ করে দেহের যে নিম্নাংশ আছে সেই নিম্নাংশটাকে নমনীয় রাখে, কমনীয় রাখে। এবং এই আসন যত বেশি আমরা চর্চা করব তত আমাদের ইউরিনারি সিস্টেম, মূত্রতন্ত্র, অনেকের দেখবেন যে বাথরুমে গেলে প্রস্রাব শেষ হয়েও হয় না, শেষ হইয়া হইল না শেষ। তো এই যে একটা অনুভূতি, এটা দূর হবে যত আপনি এই তিতলি আসন, প্রজাপতি আসনের চর্চা করবেন, তত এই অসুখটা আপনার দূর হবে, অর্থাৎ একবারেই আপনার কাজটা আপনি সম্পন্ন করতে পারবেন। তো তিতলি আসনের উপকার হচ্ছে মূলত এই নিম্নাংশের উপকারটা বেশি। প্লায়ের ফ্লেক্সিবিলিটি, হাত, আপনি যখন হাতটাকে নিয়ে আসছেন হাতেরও এক্সারসাইজ হচ্ছে, এই জায়গাগুলো, এই মাসলগুলো স্ট্রং হচ্ছে। তো শুধু যে পায়ের হচ্ছে তা না, উপরের অর্থাৎ হাতটাকে যেহেতু আমরা ব্যবহার করছি, হাতেরও উপকার হচ্ছে। তিতলি আসন, প্রজাপতি আসন। তিতলি আসন থেকে এবার আমরা আস্তে আস্তে প্রাণায়ামের দিকে চলে যাব। এবার আমরা মজার একটা প্রাণায়াম করব। এই প্রাণায়ামটা খুব জনপ্রিয়, ইউরোপ, আমেরিকা আর ভারতবর্ষে তো জনপ্রিয় আছেই, এবং সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। সংস্কৃত কপাল, এটা আমরা সবাই জানি, কপাল মানে কপাল, আর ভাতি মানে হচ্ছে দ্যুতি, সৌন্দর্য, হ্যাঁ, স্কাল, করোটি। তো যে প্রক্রিয়া, কপালভাতিটাকে আমরা প্রাণায়ামও বলতে পারি, আবার এটাকে ক্রিয়াও বলতে পারি, হ্যাঁ, দুপক্ষে এটাকে আমরা নিতে পারি। কপালভাতি প্রাণায়াম হিসেবে ব্যবহার করতে পারি, এটাকে আমরা ক্রিয়া হিসেবেও, যোগাতে ক্রিয়া নামে আরেকটা বিষয় আছে, সেই ক্রিয়া হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো কপালভাতি যা অনুসরণ করলে কপাল, অর্থাৎ কপালের ভেতর দিকটা যদি আপনি খেয়াল করেন, এখানে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের যে এটাকে তৃতীয় নয়ন বলা হয়, পিনিয়াল গ্ল্যান্ড। তারপরে আবার আরো ভেতরের দিকে যদি আমরা যাই তাহলে দেখব যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে শুরু করে সবকিছু কপালের এই ভেতরমুখী। তো এই প্রাণায়ামটা করলে কি হয়, এই গ্ল্যান্ডগুলো সক্রিয় হয়, ব্রেইনে পাওয়ার বাড়ে এবং কপালের বা মুখের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এই জন্য এটাকে বলা হয় কপালভাতি। অর্থাৎ যেটা অনুসরণ করলে আপনি দ্যুতিময় হন, সেটা ভেতরের দিক থেকেও দ্যুতিময়, আবার বাইরের দিক থেকেও দ্যুতিময়, সৌন্দর্যমণ্ডিত হন, সেটার নাম হচ্ছে কপালভাতি। এবং শরীরটাকে নিরোগ রাখার জন্য চমৎকার একটা এই ক্রিয়া বা প্রাণায়াম হচ্ছে কপালভাতি। আজকে আমরা সেই কপালভাতিটা দেখব। তো এই কপালভাতি প্রাণায়াম বা ক্রিয়া আমরা যে কোনো ধ্যানাসনে বসে, মেডিটেটিভ পোজে বসে আমরা অনুশীলন করতে পারি। সেটা বজ্রাসন, সুখাসন, পদ্মাসন, যে কোনো ধ্যানাসনে বসে আমরা করতে পারি। এখানে আমরা আমাদের যে আসন পদ্মাসন, সেই পদ্মাসনে বসে আমরা দেখব। তো আমরা একটু পদ্মাসন করে নিই। পদ্মাসন আমরা করে নেই, হ্যাঁ, ডান পা তুলে ফেলেন, বাম পা তুলে ফেলেন, গুড। এটা হচ্ছে লোটাস পোশ্চার, পদ্মাসন। এই পদ্মাসনে বসে আমরা অনুশীলন করব। আপনি পদ্মাসন অনুশীলন করতে না পারলে যে আসনে আপনি অভ্যস্ত, অর্থাৎ সুখাসন, বজ্রাসন, এই ধরনের সহজ বসার যে কোনো একটা পোশ্চারে বসবেন। কন্ডিশন ইজ দ্যাট আপনার স্পাইন শুড বি ইরেক্ট, এটা হ্যাঁ সোজা থাকতে হবে, এটা খাড়া থাকতে হবে, শির দ্বারাটা খাড়া থাকবে, এই হচ্ছে শর্ত। এবার যে কাজটা করতে হবে, আমরা জন্মদিনে মোমবাতি নিবাই ফু দিয়ে। তো এবার আমরা যে কাজটা করব, আমরা আমাদের, আপনি কল্পনা করতে পারেন বিষয়টাকে আয়ত্ত করার জন্য আপনি কল্পনা করতে পারেন যে আপনার সামনে একটা মোমবাতি আছে বা জ্বলন্ত কিছু একটা আছে, এটাকে আপনি নেভাবেন, কিন্তু মুখ দিয়ে নয়, ফু দিয়ে নয়, এটা আপনি নাকের বাতাস দিয়ে এটাকে নেভাবেন। এটা অনুভব করতে পারলেই, কল্পনা করতে পারলে আপনি বিষয়টা কি হবে সেটা বুঝতে পারবেন। অর্থাৎ আপনি দমটা সজোরে নেবেন, সজোরে ছাড়বেন। হ্যাঁ, কিরকম করে আমরা একটু পরেই দেখাবো। এই ক্ষেত্রে দমটা নর্মালি আমরা কি করি, ফুসফুসে দম নেই, বুক ফুলে। এই ক্ষেত্রে আমরা আমাদের পেটটা ভেতরের দিকে ঢুকে যাবে এবং নাক দিয়ে আমাদের দমটা আমরা সজোরে ছাড়বো। হ্যাঁ, অনেকটা নাক ঝাড়ার মতো। আপনি নাকটাকে যখন পরিষ্কার করেন, পরিষ্কার করতে গেলে যে ক্রিয়াটা হয়, প্রক্রিয়াটা হয়, সেটাই হচ্ছে কপালভাতি। নাক ঝাড়ছেন এই স্টাইলে। তো আমরা একটু দেখি কিরকম করে করতে হয়। হ্যাঁ, আমরা কপালভাতি শুরু করি।
পেটটা ভেতরের দিকে যায়, প্রিয় দর্শক আপনি খেয়াল করবেন যে পেটটা ভেতরের দিকে যাচ্ছে, অটোমেটিক্যালি আপনার উপর দিকটা ফুলে যাচ্ছে। এক্ষেত্রে দম আপনি নেয়ার কোনো চিন্তা করবেন না, দম অটোমেটিক্যালি আপনার ভেতরে যাবে। চিন্তা করতে হবে যে দম ছাড়া, যে আপনি ফোর্সফুলি দমটা ছাড়বেন, এটা হচ্ছে ফোর্সফুল এক্সেলেশন ইনহেলেশন, অর্থাৎ ফোর্সফুলি আপনি দমটাকে ছাড়ছেন। হ্যাঁ, খেয়াল করুন, এই যে পেটটা ভেতরে যাচ্ছে, হ্যাঁ, এবং একটা আওয়াজ হবে। আওয়াজটা কিরকম যদি আপনি বুঝতে না পারেন, হ্যাঁ গুড, এবার একটু স্লো, হ্যাঁ একটু থামেন, গুড। প্রিয় দর্শক, আপনি যদি বুঝতে না পারেন যে আপনার পেটটা ভেতরের দিকে যাচ্ছে কিনা, তাহলে আপনার হাতটা আপনি রাখতে পারেন, এক হাত আপনি বুকে রাখতে পারেন আর এক হাত আপনার পেটে রাখতে পারেন। এরপর আপনি যে কোনো ধ্যানাসনে বসে অনুশীলন করবেন। আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, তার মানে না যে আপনি দাঁড়িয়ে করবেন, আপনি বসেই ধ্যানাসনে বসেই করবেন, জাস্ট প্রক্রিয়াটা দেখানোর জন্য যে কিরকম পেটটা ভেতরের দিকে যায়। প্রয়োজনে আপনি যে কোনো এক হাত রাখেন, সেটাও করতে পারেন, যে কিভাবে যাচ্ছে একটু খেয়াল করুন। অর্থাৎ এটা নানানভাবে করা যায়। অর্থাৎ আপনি যখন করছেন, আপনি স্ট্রোকের পরিমাণটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। প্রাথমিক অবস্থায় স্লো মোশনে আপনি করবেন, গতিটা ধরেন 1 মিনিট, হ্যাঁ 1 মিনিটে আপনি কয়বার করতে পারেন, 20 বার করতে পারেন প্রাথমিক অবস্থায়। যদি দেখেন যে না এটাতে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন, তাহলে আপনি 1 মিনিটে 40 বার করেন বা 25 বার, 30 বার, এরকম করে আস্তে আস্তে আপনার গতিটাকে বাড়াবেন। আরেকবার আমরা একটু দেখে নেই কিরকম করে যায়, পেটটা ভেতরের দিকে যায়। এই হাত আমরা এখানেই রাখি, এখানে, তাহলে সুবিধা হবে। আমরা একটু দেখি। হ্যাঁ, মিঠু আপনি অনুশীলন করেন, সুতপা একটু অনুশীলন, গুড। হ্যাঁ, খুব জনপ্রিয় একটা প্রাণায়াম এবং উপকার, বহুবিধ উপকার। পেটটা ভেতরের দিকে যাচ্ছে, আবার ফোর্সফুল আপনি সজোরে দমটাকে ছাড়বেন, দম নেয়ার কোনো চিন্তা করবে না, দম অটোমেটিক্যালি আপনার ভেতরে যাবে। ওকে, গুড। কপালভাতি করে কি লাভ? শরীর নিরোগ এবং কর্মক্ষম রাখার জন্য চমৎকার একটা প্রাণায়াম হচ্ছে এই কপালভাতি। আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গেরই কি হয়? উপকার হয়। আপনার স্নায়ুতন্ত্র থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা দীপ্তি আভা চলে আসে। এই আভাটা আপনি নিয়ে আসার জন্য কি করবেন? এই কপালভাতি প্রাণায়াম। কেন আমরা যদি দেখি তাহলে দেখব যে বর্তমানে যে এক্সারসাইজ, ম্যাক্সিমাম এক্সারসাইজ হচ্ছে বহিরাঙ্গের ব্যায়াম, বহিরাঙ্গের এক্সারসাইজ। অর্থাৎ আপনি যখন এক্সারসাইজ করছেন তখন আপনার মাসলগুলো বিল্ড আপ হচ্ছে, হ্যাঁ, বাইসেপ, ট্রাইসেপস, এই জিনিসগুলো আপনার বিল্ড আপ হচ্ছে। কিন্তু শুধু মাসল বিল্ড আপ করলে আপনার শরীর সুস্থ থাকবে না। আপনার শরীরের সঙ্গে আরেকটা বিষয় খুব জড়িত, সেটা হচ্ছে মন, নার্ভাস সিস্টেম, আপনার নার্ভ। এই নার্ভটা যদি ভালো না থাকে, নার্ভাস সিস্টেম ভালো না থাকে, তাহলে আপনার শরীরটাকে কখনোই ভালো রাখতে পারবেন না। তো এই কপালভাতি যখন আমরা করি, আমাদের যে ইন্টারনাল অর্গান, এই অর্গানগুলোর সবগুলোর এক্সারসাইজ হয়। আপনি দেখবেন যখন এই যে পেটটা ভেতরের দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে? আপনার প্যানক্রিয়াস, হ্যাঁ, তারপরে কিডনি, এই গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হচ্ছে, লিভার। হ্যাঁ, আপনি যত ধরনের এক্সারসাইজ করেন, কিন্তু যোগার এই প্রক্রিয়াগুলো অনুসরণ না করলে আসলে সর্বাঙ্গের ব্যায়াম হয় না। তো এই ক্রিয়াটা যখন আমরা করি, এই প্রাণায়ামটা আমরা যখন করি, তখন আমাদের ইন্টারনাল অর্গানগুলোর ব্যায়াম হয়। আপনি চাইলেও আপনার ইন্টেস্টাইনগুলোকে সবসময় মানে এই যৌগিক প্রক্রিয়া ছাড়া 100% আপনি এটার এক্সারসাইজ করতে পারবেন না। শুধুমাত্র এটা এই যোগাতেই সম্ভব। লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লিভার, কিডনি, হ্যাঁ, প্যানক্রিয়াস, এই গ্ল্যান্ডগুলোর উপকার হয়। তবে এই প্রাণায়ামের অনেক উপকার। কি উপকার? যত ভালো কিছু আপনি শরীর সম্পর্কে কল্পনা করতে পারেন, সব ধরনের উপকার এই কপালভাতির মধ্যে আছে। আর আপনি যখন দেখবেন এই প্রাণায়ামটা করেন, আমরা ক্লান্ত হয়ে যাই কেন? আমরা ক্লান্ত হয়ে যাই কারণ আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড বেশি জমে থাকে। এই কার্বন ডাইঅক্সাইডটা যখন আমরা ভেতরে বেশি রেখে দেবো, তখনই আমাদের ক্লান্তি আসবে, অবসন্নতা আসবে। তো এই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে হবে, এবং বের করে দেওয়ার উপায়টাই হচ্ছে এই কপালভাতি। এই কপালভাতি যখন আমরা করব, তখন আমাদের কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা
হ্যাঁ বাইরে বেরিয়ে যাবে বেশি, অর্থাৎ ভেতরে কার্বন ডাইঅক্সাইড থাকবে না। তখন আপনি কি হবে, একদম ফুল অফ অক্সিজেন, ভেতরে প্রচুর অক্সিজেন থাকবে, আপনি প্রাণবন্ত থাকবেন। রক্তটাকে এটা পরিশুদ্ধ করে আপনার চেহারা সুন্দর হবে। এই যে বাইরে আমরা অনেক কিছু মাখামাখি করি, এই মাখামাখির দরকার হবে না যদি আমরা এই কপালভাতি প্রাণায়াম করি। চেহারায় দীপ্তি বাড়বে। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি, এই লাভলি সেই লাভলি, নানান ধরনের ক্রিম আমরা ব্যবহার করি। সেগুলোর পাশাপাশি যদি আমরা এই প্রাণায়াম চর্চা করি তাহলে ভেতর থেকে আপনি সৌন্দর্যমণ্ডিত হবেন। আর নানান ধরনের উপকার, বিশেষ করে আমরা তো বললাম যে লিভারের, তারপরে প্যানক্রিয়াসের, হ্যাঁ ডায়াবেটিসের, সব ধরনের উপকার হয়, কারণ ইন্টারনাল অর্গানগুলোর এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে দুই একটা সতর্কতা মনে রাখতে হবে। কপালভাতি কিন্তু সবাই করতে পারবেন না, বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদের জন্য টোটালি নিষেধ, তারা এটাকে অনুশীলন করবেন না। হ্যাঁ, কঠিন যাদের হৃদরোগ রয়েছে তারাও এটাকে অনুশীলন করবেন না। হার্টের অপারেশন হয়েছে এমন কেউ এটাকে অনুশীলন করবে না। কোলাইটিস, আপনার ভেতরের কোনো অঙ্গে অপারেশন হয়েছে কিংবা এই জায়গাগুলোতে দাগ আছে, হ্যাঁ, অথবা আলসার আছে, তারা এটাকে অনুশীলন করবেন না। হাই ব্লাড প্রেশারের রোগীরা এটাকে অনুশীলন করবেন না। হ্যাঁ, ব্লাড প্রেশারের ক্ষেত্রে উপকার করতে পারে, কিন্তু এটা আস্তে আস্তে অন্যান্য আসন প্রাণায়ামগুলো চর্চা করার ফলে আপনার শরীর যখন কিছুটা সুস্থ হবে তখন আপনি এই প্রাণায়ামটা করতে পারেন। তো হাই ব্লাড প্রেশার রোগীরা প্রাথমিক অবস্থায় এই আসন করা থেকে বিরত থাকবেন। কপালভাতি প্রাণায়াম। তাহলে আজকের এই প্রোগ্রামে আমরা যোগার প্রোগ্রামে একটা আসন চর্চা করলাম, যে আসনের নাম হচ্ছে তিতলি আসন, প্রজাপতি আসন, বাটারফ্লাই পশ্চার, এবং একটা প্রাণায়াম বা ক্রিয়া অনুশীলন করলাম যেটার নাম হচ্ছে কপালভাতি প্রাণায়াম। তো আমরা দুটো প্রক্রিয়া আরেকবার একটু দেখে নেই। আমরা একটু তিতলি আসনটা একটু দেখে নেই, আমরা কুইক একটু দেখে নেব, যেটা আমাদের প্রজনন তন্ত্রের জন্য খুবই উপকারী। এবং আরেকটা অনুশীলন করলাম আমরা কপালভাতি। তো কপালভাতিটাও আমরা একটু দেখে নেই। হ্যাঁ, একটু পদ্মাসনে বসি। হ্যাঁ, আমরা একটু পদ্মাসনে বসি। এবার আমরা একটু কপালভাতিটা একটু দেখে নিই। প্রিয় দর্শক, আমরা দেখলাম কপালভাতি। এবার আস্তে আস্তে আমরা একটু দাঁড়িয়ে যাব। আজকে আমরা যে প্রাণায়াম এবং আসন অনুশীলন করলাম এটাকে আমরা অব্যাহত রাখবো। পরবর্তী পর্বে আরো আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, জীবনটাকে উপভোগ করুন। আল্লাহ হাফেজ। দেখে নিলাম আমাদের নিয়মিত আয়োজন যোগা শো। এই মুহূর্তে একটা চমৎকার আবহ তৈরি হয়ে গেছে। যেহেতু একটা আবহ রয়েছে, সেটিকে নষ্ট হতে দিতে চাচ্ছি না। ছোট একটা বিরতির পর যখন ফিরবো তখন আরো অনেক আয়োজন নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24, চলছে আজ সকালের বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। এই মুহূর্তে আমরা একটু চোখ রাখতে চাই সংবাদপত্রের পাতায়, দেখে নিতে চাই দেশ বিদেশের সংবাদ শিরোনাম। দর্শক, এই মুহূর্তে আমার হাতে দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান জাতীয় দৈনিকগুলো রয়েছে সেগুলোর শিরোনাম আমার হাতে রয়েছে। আমরা একটু দেখে নিতে চাইবো। প্রথমেই আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ তাদের যে শিরোনাম করেছে সেখানে বলছে, তবু শৃঙ্খলা ফেরেনি সড়কে, যারা ক্ষমতায় আসতে পারেনি তারাই পেছনে ছিল। দেশের সাক্ষরতার হার বেড়েছে 0.70।
এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলছে সাক্ষরতা বেড়েছে শুধু সংখ্যার হিসেবেই। এরপর আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ। দৈনিক প্রথম আলো আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে তারা বলছে দেশে করোনা ভাইরাস দ্রুত রূপ পরিবর্তন করছে বিসিএসআইয়ের। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলছে চাইলেই এড়ানো যেত দুর্ঘটনা, অপরিকল্পিত মসজিদ নির্মাণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ডেইলি সান পত্রিকা এই মুহূর্তে আমার হাতে রয়েছে। দ্য ডেইলি সান আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলছে বাংলাদেশ ইয়েট টু গেট ফ্লিপ টু এফডিআই ইনফ্লো। ডেইলি স্টার এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ডেইলি স্টার আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলছে এনশিওর প্রপার প্ল্যান ফর সেফটি। এরপর আমার হাতে রয়েছে আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকা আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলছে দৈনিক সংক্রমণ 90,000 পার, ভারতকে বড় ধাক্কা করোনার। এরপর আমার হাতে রয়েছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমস আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলছে গ্রিন সিগন্যাল ফর মেট্রোস ইয়েলো লাইন আফটার 169 ডেজ। দি নিউ ইয়র্ক টাইমস এই মুহূর্তে আমার হাতে রয়েছে। নিউ ইয়র্ক টাইমস আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলছে ইন ফাইনাল স্ট্রেচ বিডেন ডিফেন্ড লিড এগেইনস্ট ট্রাম্প। গার্ডিয়ান এই মুহূর্তে আমার হাতে রয়েছে। দি গার্ডিয়ান আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে জনসন টু ওভাররাইড ইইউ উইথড্রয়াল এগ্রিমেন্ট। এই ছিল আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরে যে সংবাদ শিরোনাম সেগুলো। এবারে আমরা বিস্তারিত আলোচনায় যেতে চাই। বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল, আপনাকে স্বাগত এবং শুভ সকাল জানাচ্ছি। প্রথমে আসতে চাই যে নারায়ণগঞ্জের যে বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনা এখন পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে এবং আপনি জানেন যে খুবই হৃদয় বিদারক এক পরিস্থিতি এবং একই সঙ্গে অপরিকল্পিত যে বিষয়গুলো উঠে এসেছে, বিষয়টাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের এতগুলো মানুষ আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন এবং যেটা ডক্টর সামন্তলাল সেন বলেছেন যে যারা এখনো বেঁচে আছেন তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। তো সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং আমাদের সবার জন্য অত্যন্ত কষ্টের। কিন্তু এটা থেকে তো আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে যে এরকম ব্যাপারটা কেন ঘটলো। এটা নিশ্চয়ই সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত করে দেখছে এবং দেখবে এবং কারণটা খুঁজে বের করবে। কিন্তু প্রাথমিক রিপোর্টে যেটা এসেছিল, যেটা গ্যাস লাইনের উপরে মসজিদটা নির্মিত হয়েছে এবং সেই মসজিদটার হয়তো আপনার প্রয়োজনীয় অনুমোদন নাও থাকতে পারে, অথবা অনুমোদন থাকলেও সেই অনুমোদনটা যথার্থ হয়নি, কারণ গ্যাস লাইনের উপর এরকম অনুমোদন দেওয়ার কথা নয়। আসলে যে কথাটা মূল কথা সেটা হচ্ছে যে মানে মসজিদ তো আমরা সবাই মনে করি এটা হচ্ছে আল্লাহর ঘর। তো সেই আল্লাহর ঘরে আমাদের নিরাপত্তা তো নিশ্চিত করতে হবে এবং সেই জন্য আসলে মানুষের জীবনের নিরাপত্তা সব জায়গাতেই নিশ্চিত করতে হবে। তার মধ্যে মসজিদটাও যদি অনিরাপদ হয়ে যায় তাহলে তো খুব মুশকিল। তো সেই জায়গায় আপনার মানে নিরাপত্তার বিষয়ে যে সতর্কতাগুলো রাষ্ট্র অবলম্বন করে সেই জায়গাগুলোতে কি কি আপনার সমস্যা তৈরি হয়েছিল সেটা দেখা দরকার। মানে অনেক প্রাণ চলে যাচ্ছে এবং এর মধ্যে শিশু আছে, এর মধ্যে মানে যেমন বয়োবৃদ্ধরা আছেন, যুবকরা আছেন, বিভিন্ন বয়সের মানুষ আছেন। তো সেই জায়গায় আপনার এরকম দুর্ভাগ্য, এই পরিবারগুলোর প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি, এলাকার মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ডক্টর মেজবাহ কামাল, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো এরকম যে বাংলাদেশে যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনই অপরিকল্পিতভাবে বা অবৈধভাবে নির্মাণ বা অবৈধ লাইন লিকেজ এই বিষয়গুলো কিন্তু খুব বেশি সামনে এসে থাকে। কিন্তু তখন দেখা যায় যে বেশ কিছু তদন্ত কমিটিও তৈরি হয় এবং একই সঙ্গে পরীক্ষক নিরীক্ষক দল তৈরি হয়, তারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন, কিন্তু পরবর্তীতে আবারও
পরবর্তী ঘটনা পর্যন্ত অপেক্ষা করতে হয় এই ঘটনার আসলে কতখানি অগ্রগতি হলো সেটুকু বোঝার জন্য। যেমন এর আগে আমরা চকবাজার চুরিহাটটা দেখেছি, তার আগে আরও বেশ কিছু বনানী দেখেছি, এছাড়াও আরও নানা ধরনের অগ্নিকাণ্ড সারা রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে বলবেন, শুধু কি আসলে এভাবেই চলবে কিনা বিষয়টি? না, এটা তো এভাবে চলতে পারে না। আমি প্রথম কথা যেটা বলবো যে ঔপনিবেশিক আমলে সরকারি যে সমস্ত তদন্ত কমিটিগুলো হতো সেগুলোর রিপোর্ট প্রকাশিত হতো না, কিন্তু এই ঔপনিবেশিক সংস্কৃতি থেকে বেরোনো দরকার। প্রশাসনিক সংস্কৃতির কথা বলছি। আসলে প্রতিটি জনস্বার্থ বিষয়ক যে আপনার তদন্তগুলো হয় সেগুলোর রিপোর্ট পাবলিকলি জনসমক্ষে প্রকাশ করা দরকার, এবং এগুলো আপনার সেখানে যে রেকমেন্ডেশন গুলো থাকে সেগুলো প্রতিরোধের জন্য, পুনরাবৃত্তি রোধের জন্য, সেগুলো নিয়ে কি করা হলো এগুলো নিয়ে এক একটা পেরিয়ডিক রিভিউ হওয়া দরকার। এবং আমি মনে করি যে এগুলো পার্লামেন্টে আপনার পেরিয়ডিক যে রিভিউ এর মধ্যে এগুলো আসা দরকার। তাহলে যেটা হবে যে ব্যবস্থাটা নেওয়া হবে। তা না হলে আপনার একবার ঘটনা ঘটবে, কদিন আমরা দুঃখ প্রকাশ করব, একটু নড়াচড়া হবে, তারপরে আবার থেমে যাবে, এবং এই যে মৃত্যুর মিছিল তা থামবে না। এটাকে বন্ধ করা দরকার। আর সবকিছুর মূলে হচ্ছে যে আসলে আমাদের একটা অব্যবস্থাপনা কাজ করছে। নগর পরিকল্পনা এবং নগর পরিচালনায় আপনার এক ধরনের নগর পরিচালনা বলতে আমি বিশেষ করে আপনার এই যে আবাসন খাত, নিরাপত্তা খাত, এগুলোর সাথে তো অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত। তাদের কাজকর্মের ব্যাপারে কিন্তু নানান প্রশ্ন বহুদিন থেকে আছে, একটা স্বচ্ছতার অভাব আছে। তো সেই জায়গাগুলোতে আপনার মানে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আরো খুব সুনির্দিষ্ট দরকার। আর যদি এই ক্ষেত্রে আপনার লোকবল বাড়ানোর দরকার হয় সেটাও খুব বিবেচনা করতে হবে। আমাদের শহরগুলো খুব দ্রুত বাড়ছে, প্রচুর বেশি মানুষ সংখ্যায় আপনার নগরগুলোতে আসছেন, বসবাস করে দিচ্ছেন, কিন্তু সেই তুলনায় নগরকে তত্ত্বাবধানের জন্য যে কাঠামো আছে সেই কাঠামো কিন্তু মোটেই যথেষ্ট নয়। যেমন আমি ঢাকা মহানগরের কথা বলতে পারি, এখানে যে জনবল কাঠামোতে এটা চলছে এটা 80-র দশকের শেষ দিকে করা। তো এই জনবল কাঠামো দিয়ে তো এখন আপনার ঢাকা শহর এখন বহুগুণ বেড়ে গেছে, সেটা তো করা সম্ভব নয়। কাজেই আপনার সময়ের সাথে তাল মিলিয়ে যারা এই নগরের দেখভাল করবে তাদের যে মানে সক্ষমতা সেটাও তো বৃদ্ধি করা দরকার। এই বিষয়গুলো আমার মনে হয় যে হিসেবের মধ্যে নিয়ে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মেজবাহ কামাল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত সংবাদপত্র পর্যালোচনায় ছিলাম এবং ডক্টর মেজবাহ কামাল বলছিলেন যে আসলে নগর পরিকল্পনা করে ঢেলে সাজানো এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলা এবং দক্ষতা বৃদ্ধি, জনবল বৃদ্ধি, এই বিষয়গুলোতে তিনি প্রাধান্য দিচ্ছিলেন। ডক্টর মেজবাহ কামাল, তিনি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ। আমরা এই মুহূর্তে কুমিল্লায় যাব একটু ঘুরে আসতে, চমৎকার একটা তথ্যচিত্র দেখব। ঘুরে আসলাম কুমিল্লা, খুবই চমৎকার একটি শহর, অসাধারণ সেখানকার সৌন্দর্য। যাই হোক, এই মুহূর্তে আমরা একটু জানতে চাইবো যে আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, তাই রাশিফল জানাবেন ডক্টর কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মেষ রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ পূরণের পথ খুলবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। এবার বৃষ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ
আপনাকে জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটার সম্ভাবনা। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। এবার কর্কট রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। তাছাড়া মামলা মোকদ্দমার রায় পক্ষে আসতে পারে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এবার সিংহ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী ও ড্রাইভারদের মনে মালিক প্রীতি দেখা দেবে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্র থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নেবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এবার ধনু রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো ধন, সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। সহকর্মী ও অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। তাছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। তাছাড়া লটারি, জুয়া, রেস, শেয়ার হাউজিং এড়িয়ে চলতে হবে। এবার মীন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া কর্মের সুনাম, যশ, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। এতক্ষণ পর্যন্ত ডক্টর কেসি পাল জানাচ্ছিলেন আজকের রাশিফল। আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুক আপনাদের সময়।